হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিগুরু। মানিগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এমন 5টি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়গুলি যে কোনো ইনভেস্টমেন্ট শুরু করার আগে অবশ্যই আমাদের চেক করে দেখে নেওয়া উচিত। যখনই আমরা কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা ডিসিশান নিই, তখন সেই ডিসিশান নেওয়ার আগে সেই ইনভেস্টমেন্টের ব্যাপারে এমন 5টি বিষয় অবশ্যই আমাদের ভেবে তবেই সেই ইনভেস্টমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। কি কি সেই 5টি বিষয়, আসুন এক এক করে আলোচনা করা যাক। বন্ধুরা, আজ থেকে 2 দশক আগে, মাত্র যদি 20-22 বছর আগে আমরা পিছিয়ে যাই, তাহলে দেখা যাবে যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সংক্রান্ত বিষয় মানেই আমরা ধরে নিতাম এটা কোনো বড়লোক বা উচ্চ শ্রেণীর মানুষের ব্যাপার, যাদের হাতে প্রচুর ক্যাপিটাল আছে ইনভেস্টমেন্টের জন্য, বা যাদের অনেক সময় আছে, যারা রিসার্চ করে স্টক মার্কেট বা এইসব বিভিন্ন বিনিয়োগের ব্যাপারে যারা অনেক সময় দিয়ে রিসার্চ করে তারা এই বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, অথবা তাদের এমন পয়সা বা এমন অর্থ আছে যা দিয়ে তারা কোনো এক্সপার্টকে, ফিনান্সিয়াল অ্যাডভাইসারকে রেখে তারা এই ব্যাপারগুলো ম্যানেজ করতে পারে বিনিয়োগের ব্যাপারে। কিন্তু ধীরে ধীরে যখনই আমাদের আস্তে আস্তে দেখতে পারি, আমরা বিগত 20-22 বছর আগে থেকে এর একটা বিবর্তন শুরু হয়। আস্তে আস্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ফিনান্সিয়াল এক্সপার্টরা এই বিনিয়োগের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার জন্য লেখালেখি শুরু করে দেন। তারপর আস্তে আস্তে মানুষ শেয়ার মার্কেট বা বিনিয়োগ এসবের ব্যাপারে কিছু কিছু করে জানতে শুরু করে। আর তারপর এটা একেবারে রেভলিউশনে আকারে মানুষের হাতে এসে পৌঁছয় যখন স্মার্টফোন মানুষের হাতে সহজেই উপলব্ধ হয়ে যায় এবং সস্তায় ইন্টারনেট মানুষের কাছে পৌঁছে যায়, এবং সকলেই ইন্টারনেট, বেশিরভাগ ভারতের মানুষ ইন্টারনেটের মাধ্যমে যখন এই ব্যাপারগুলো অ্যাক্সেস করতে শুরু করে, তখন আস্তে আস্তে বিনিয়োগ, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এইসব ব্যাপারগুলো সম্পর্কে মানুষের ধারণা তৈরি হতে শুরু করে। আজকের দিনে দেখা যায় যে অনেক সাধারণ মানুষের মধ্যেই বিনিয়োগের ব্যাপারে খুব উৎসাহ জেগেছে। সেবি বা অ্যামফি থেকে বিভিন্ন এই চিট ফান্ডগুলো বিভিন্ন পয়সা মানুষের হাত থেকে নিয়ে মেরে উঠে চলে যাওয়ার পর থেকে সেবিও এই ব্যাপারগুলোর ওপর খুব নজর দেয়, এবং অ্যামফি থেকে মিউচুয়াল ফান্ড সাহি হ্যায় বলে একটি ক্যাম্পেইন রান করানো হয়, যেটা আপনারা সবাই দেখেছেন। তো এইভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু বর্তমান দিনে বিনিয়োগ সংক্রান্ত একটা ধারণা আস্তে আস্তে স্বচ্ছ হতে শুরু করে। এবার যখনই আমরা কোনো নতুন কোনো বিনিয়োগের ব্যাপারে আমরা চিন্তাভাবনা শুরু করি, তখন আমরা একটা বিনিয়োগ যে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় আছে যেগুলো অবশ্যই সেই বিনিয়োগ সংক্রান্ত আমাদের পরখ করে চেক করে দেখে নেওয়া উচিত। কি কি সেই বিষয়গুলি এক এক করে আসুন আমরা আলোচনা করি। প্রথমেই 1 নম্বর যে পয়েন্টটি সমস্ত ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই প্রথমেই দেখা উচিত বা আমাদের প্রথমেই মাথায় আসে, সেটা হলো ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা যখনই কোনো একটা বিনিয়োগের ব্যাপারে আলোচনা করি কারোর সাথে, তখনই আমরা প্রথমেই জানতে চাই এই ইনভেস্টমেন্টে আমাকে কত রিটার্ন দেবে। অর্থাৎ আমরা প্রত্যেক বছর বছর এই ইনভেস্টমেন্টটা আমরা যত বছরের জন্য করব তত বছর আমাদের কত ইন্টারেস্ট দেবে, বা আমরা বাৎসরিক কত % হারে আমরা এটা থেকে আমরা রিটার্ন পেতে পারি। প্রথমেই আমাদের মাথায় এই ভাবনাটা আসে, এবং আমরা এরপরে পরবর্তী ভিডিওয়ে আমরা দেখব কোন কোন বিষয়ের ইনভেস্টমেন্ট কত % রিটার্ন দেয়, এই রিটার্ন বাৎসরিক রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করা যায়, রিটার্নের থেকে খরচা বাদ দিয়ে আমার নেট রিটার্ন বা ট্যাক্স বাদ দিয়ে নেট রিটার্ন কত, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে আরও ডিটেলসে শিখব। তো এখন আমরা এটাই জেনে রাখছি যে প্রথমেই কিন্তু আমার ইনভেস্টমেন্টের রিটার্ন কত সেটা দেখে তবেই আমার একটা ইনভেস্টমেন্টের দিকে এগোনো উচিত। কারণ আমি যে ইনভেস্টমেন্টটা করব, সেই ইনভেস্টমেন্টটা আমার পরবর্তী ভবিষ্যতে আমার যে লাইফস্টাইল তার কথা ভেবে আমি কিন্তু এই ইনভেস্টমেন্টের ডিসিশানটা নেব। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে আমরা ইনফ্লেশন রেট যে হারে বাড়ছে, আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন
অবশ্যই যেন সেই ইনফ্লেশনকে বিট করতে পারে বা মুদ্রাস্ফীতিকে বিট করতে পারে, বা অন্তত তার থেকে সমান সমান যেন হয়, না হলে আমাদের যে বিনিয়োগ করব সেখানে অর্থটা কিন্তু দিনে দিনে আমাদের কাছে কমতেই থাকবে। তারপর যে রিটার্নটা দেবে সেই রিটার্নটা আমার লাইফস্টাইল চালানোর পক্ষে কিন্তু আস্তে আস্তে কষ্টকর হয়ে যাবে। তো তাই জন্যে সমস্ত ক্ষেত্রে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আগে আমাকে বিচার করতে হবে। 2 নম্বর যে বিষয়টি আমাদের লক্ষ্য করে থাকতে হবে সেটা হলো কোনো ইনভেস্টমেন্টের কস্ট, অর্থাৎ আমি যে ইনভেস্টমেন্টটা করব সেটার মূল্য আমি কত দিচ্ছি। অর্থাৎ আমি যদি দেখি যে যেসব ইনভেস্টমেন্টগুলো খুব হাই রিটার্ন দেয় অথচ সেগুলো খুব উচ্চ দামে আমাকে পাওয়া যাচ্ছে, যেমন যে স্টকগুলো আমি যখন মার্কেটে খুব চড়া চলে যাচ্ছে ওপরে, সেই সময় যদি আমি সেই স্টকগুলো কিনি আমাকে হাই ভ্যালুতে সেই স্টকগুলো কিনতে হবে, অর্থাৎ সেখানে আমার রিস্কের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। বা আমি যে বিনিয়োগগুলো যে মিউচুয়াল ফান্ডে হোক বা যে কোনো ফান্ডে বা যে কোনো অ্যাডভাইসারের কাছ থেকে আমি যদি কোনো ফান্ড নিয়ে থাকি, আমাকে দেখতে হবে সেই ফান্ডে আমাকে চার্জ কত দিতে হচ্ছে। অর্থাৎ আমি যদি স্টক কিনি তো স্টকের আমার ব্রোকারেজ বা অন্যান্য ট্যাক্স এগুলোর মাধ্যমে আমি যে পয়সা পেমেন্ট করছি, আমার রিটার্ন যদি তার সমান সমান হয় বা তার থেকে কম হয় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার লসই হচ্ছে। বা আমি যে ফান্ডে বিনিয়োগ করব সেই ফান্ডের যদি আমার প্রচুর পয়সা আমাকে দিতে হয় অ্যাডভাইজারি হিসেবে, তাহলে কিন্তু আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আস্তে আস্তে আমার কমতে থাকবে। তো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে খেয়াল করে দেখে নিতে হবে যে আমি যে বিষয়টা আমি যে প্রোডাক্টটা আমি ইনভেস্ট করব সেই প্রোডাক্টটা কস্ট কত আমার কাছে লাগছে। 3 নম্বর যে বিষয়টি আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে সেটা হলো টাইম টু গোলস, মানে আমি যে গোল বেসড ইনভেস্টমেন্ট দিকে সবসময় আমাদের নজর দেওয়া উচিত, যে আমি যে ইনভেস্টমেন্টগুলো করব সেটা আমার লাইফের কোন কোন গোলকে সামনে রেখে আমি করছি। অর্থাৎ আমার সন্তানের পড়াশুনোর জন্য, উচ্চশিক্ষার জন্য হতে পারে, কারোর বিয়ের জন্য হতে পারে, বা কারোর রিটায়ার্ড লাইফের জন্য, রিটায়ার্ড লাইফ ভালো করে কাটানোর জন্য রিটায়ারমেন্ট ফান্ড হিসেবে তিনি কর্পাস করতে চাইছেন। তো এই গোলগুলো কোন কোন গোলের জন্য আমি ইনভেস্টমেন্ট করব, বা আমি হঠাৎ করে আমার বাড়িতে ফ্যামিলিতে যদি কিছু হয়ে যায়, আপৎকালীন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য আমি যে আমার এমার্জেন্সি ফান্ড তৈরি করব, এইগুলোর কোন কোন বিষয়ের ওপর আমি লক্ষ্য রেখে আমি ফান্ডটা করব, সেই জন্য আমার টাইমটা আমাকে অবশ্যই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মাথায় রাখা উচিত। এমার্জেন্সি ফান্ড যদি হয় আমার হঠাৎ করে দরকারের জন্য, সেটার জন্য আমি এক ধরনের ফান্ডে রাখবো। এটা এমার্জেন্সি ফান্ড নিয়ে আমার এর আগে একটা ভিডিও অলরেডি আছে, যদি কেউ এখনও না দেখে থাকেন তো আই বাটনে ক্লিক করে বা নিচে লিঙ্ক থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। বা আমার যদি মিডিয়াম টার্ম গোল হয় তো সেই মিডিয়াম টার্ম গোলের জন্য অন্য বিষয়ে আমাকে ইনভেস্ট করতে হবে, বা লং টার্ম গোলের জন্য অন্য ইনস্ট্রুমেন্টে আমাকে ইনভেস্ট করতে হবে। তো সেই কারণে আমাকে এইভাবে টাইম মেনটেন করে কোন টাইমের গোল, শর্ট টার্ম না মিডল টার্ম না লং টার্ম গোল, সেটা হিসেব করে কিন্তু আমাকে আমার ইনভেস্টমেন্ট করতে হবে। কোন কোন বিষয়ের জন্য কি কি ইনভেস্টমেন্ট করা উচিত সেগুলো আমি পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। 4 নম্বর যে বিষয়টি কোনো ইনভেস্টমেন্টের সময় অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত সেটা হলো ট্যাক্স কনসিডারেশান। আমরা জানি কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো কোনো ইনভেস্টমেন্টে রিটার্নটা আমার ট্যাক্সেবল এবং ট্যাক্স পড়ে, এবং আমি কত ট্যাক্স স্ল্যাবে রয়েছি এবং যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমাকে কতটা কম ট্যাক্স নেবে বা ট্যাক্স ছাড় দিচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে। আমরা জানি 80C বা 80D এই ছাড়গুলো আমরা ওই প্রোডাক্টটা থেকে পাবো কি না, বা আমি যে প্রোডাক্টটা ইনভেস্ট করছি সেটায় এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কত হারে পড়বে সেই হিসেব করে কিন্তু সেইভাবে প্ল্যানিং করে আমাকে ট্যাক্স ক্ষেত্রে বিচার করে আমাকে ইনভেস্টমেন্টটা অবশ্যই ঠিক করা উচিত। কোন কোন ইনভেস্টমেন্টে কিভাবে আমাকে ট্যাক্স প্ল্যানিং করতে হয় এবং কত দিনের জন্য কোন ইনভেস্টমেন্টটা করলে আমি কত % ট্যাক্স পড়বে, কিভাবে আমি ট্যাক্স বাঁচিয়ে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, এ ব্যাপারে পরবর্তীকালে আমি আরও ভিডিও আনছি, সেগুলো আপনাদের এই ব্যাপারটা আরও ডিটেলসে বুঝতে অবশ্যই সাহায্য করবে।
সবশেষে 5 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা সমস্ত ইনভেস্টমেন্টে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো লিকুইডিটি। মানে আমি আগেই যেরকম বললাম যে টাইম অনুযায়ী, গোল অনুযায়ী বিভিন্ন প্রোডাক্টে আমাকে ইনভেস্ট করতে হয়। তো সব সময় দেখতে হবে সেই প্রোডাক্টটা আমার কতটা লিকুইডিটি আমাকে দেবে, অর্থাৎ যখন আমার টাকাটা তোলার দরকার হবে তখন সেই প্রোডাক্টটা আমি কত সহজে টাকাটা পেতে পারবো। অর্থাৎ যেগুলো আমার লিকুইড ফান্ড বা আলট্রা শর্ট টার্ম ফান্ড বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আমি অবশ্যই আমার আপৎকালীন এমার্জেন্সি ফান্ডটা রাখবো, সেটা আমার সব সময় যাতে লিকুইড অবস্থায় থাকে, আমি যখনই তুলবো তখনই যেন বা একদিনের মধ্যে আমি টাকাটা পেয়ে যেতে পারি। তারপর যখন মিডল টার্মের জন্য আমি রাখবো, তখন আমার বড় বড় যেগুলো লার্জ ক্যাপ ফান্ড, সেইগুলোতে আমার টাকাটা যদি থাকে, সেগুলো আমার অপেক্ষাকৃত বেশি লিকুইড, আমি সেখান থেকে টাকাটা সহজেই আমি ইউনিট বিক্রি করে বা শেয়ার বিক্রি করে আমি টাকাটা তুলে নিতে পারবো। আর আরও লং টার্মের গোলে আমি মিড ক্যাপ, স্মল ক্যাপ শেয়ারে যাব, যেগুলো লিকুইডিটি এবং রিস্ক বেশি থাকে, বা আমি রিয়েলিটি সেক্টরে ইনভেস্ট করতে পারি, গোল্ডে ইনভেস্ট করতে পারি, যেগুলো আমার হয়তো কম আমাকে লিকুইডিটি দেবে কিন্তু আমার রিটার্ন অপেক্ষাকৃত বেশি দেবে, বা আমার পোর্টফোলিওকে ব্যালেন্স করতে সেগুলো সাহায্য করবে। তো এইভাবে বিচার করে কোন কোন টার্মের জন্য কোন কোন বিষয়ে ইনভেস্ট করা উচিত, এগুলো নিয়ে আমি ভবিষ্যতে আরও ভিডিও আনছি, যেগুলো আপনাদের এই বিষয়গুলো আরও ডিটেলসে বোঝাবো। তো সেই জন্যে আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান ঠিক টাইমে আপনাদের কাছে পৌঁছে যায়।